আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মধ্যপ্রাচ্য সংকট সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন সাম্রাজ্যের সর্বশেষ যুদ্ধ। এই নিয়ে আমরা গত পর্বে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যে আসলে মধ্যপ্রাচ্য বলতে আমরা আসলে কোন দেশগুলোকে বুঝি এবং কেন এই দেশগুলো, মধ্যপ্রাচ্য এই অঞ্চলটি বিশ্ব রাজনীতিতে বরাবরই বিশেষ ভূমিকা রেখে চলেছে এবং কেনই বা বৈশ্বিক শক্তিগুলো এই মধ্যপ্রাচ্য অঞ্চলকে নিয়ন্ত্রণের জন্য বারবার চেষ্টা করেছে। সেখানে আমরা আলোচনা করেছি যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে যে 800 মতো সামরিক ঘাঁটি আছে এবং যে ঘাঁটিগুলোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ গুলোকে রক্ষা করে সারা পৃথিবী ব্যাপী। যখনই কোনো মার্কিন স্বার্থে কখনো আঘাত আসে, তখনই সেই ঘাঁটিগুলো তারা ব্যবহার করে এবং গর্জে ওঠে। তাদের কতগুলো সফট পাওয়ার রয়েছে, যে পাওয়ারগুলোকে তারা ব্যবহার করে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। আমরা আলোচনা করেছি, যখনই বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো রাষ্ট্র, কোনো জাতিগোষ্ঠী দাঁড়ায় তাদের ন্যায্যতা নিয়ে, তখনই তারা মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, নারী অধিকারের কথা বলে, শিশু অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, তারা ওই রাষ্ট্রের বিরুদ্ধে, ওই জাতির বিরুদ্ধে তারা আগ্রাসন শুরু করে। এইভাবে তারা সারা বিশ্বব্যাপী তাদের আগ্রাসন যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এই বর্তমানে মধ্যপ্রাচ্য সংকট। আজকের পর্বে আমরা আলোচনা করতে চাই যে আসলে মধ্যপ্রাচ্য সংকটের পেছনের কারণটি কি, তার রহস্য কোথায় লুকায়িত আছে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভুইয়া। চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্য সংকটের কারণ খুঁজতে গেলে আমাদেরকে একটু ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। আজকে 2026 সাল, এখান থেকে 100 বছর পিছনে আমাদের সেই অটোমান সাম্রাজ্যের ইতিহাস থেকে কিছু কথা যদি আমরা শুনে আসি, তাহলে হয়তো আমরা এই মধ্যপ্রাচ্য সংকটের কিছুটা বিষয় আমরা আঁচ করতে পারবো। প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে কিন্তু অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। যে অটোমান সাম্রাজ্য একদা ইউরোপ, এশিয়া, আফ্রিকা বিশাল অঞ্চলে তাদের রাজত্ব, তাদের শাসন ছিল, সেই শাসন তারা হারিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে এতটা শক্তিশালী হয়নি। তখন বিশ্ব ব্যবস্থায় আধিপত্য ছিল ব্রিটিশদের। যে ব্রিটিশদের সাম্রাজ্যের কথা বলা হতো, যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না, তখন এই ভারতবর্ষ সহ এই অঞ্চল ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, ইতিহাস বদলেছে। যে অটোমান সাম্রাজ্য এক পতাকা তলে সমগ্র আরব বিশ্বকে, সমগ্র আরব জাতিগোষ্ঠীকে খিলাফতের মাধ্যমে এক ধর্মীয় আদর্শে ইউরোপ থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত শাসন করেছে। যে ওসমানীয় সাম্রাজ্য সারা পৃথিবীতে সভ্যতার আলোকবর্তিকা জ্বালিয়েছে, ন্যায়, অধিকার, সমতা, ন্যায্যতা, মানুষে মানুষে সাম্যতা, ভ্রাতৃত্ব বন্ধন, ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধকে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু সে আলোকবর্তিকা, সে আলো, ইসলামের সেই সর্বশেষ সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্য, তার কিন্তু পতন হয়েছে। যে ওসমানীয় সাম্রাজ্য এক সময় রোমান সাম্রাজ্যকে পরাভূত করে তারা তাদের জয়কে নিশ্চিত করেছিল,
তার বিশ্ব ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছিল। চাই শিক্ষা, চাই গবেষণা, চাই রাজনীতি, সকল দিকেই ছিল তাদের সমান দাপট। ওসমানীয় সাম্রাজ্যের পতনের পরপরই কিন্তু ব্রিটিশরা মধ্যপ্রাচ্যকে টুকরো টুকরো করতে শুরু করে, এবং সে নেপথ্যে কাজ করেছিল সেই একটি চুক্তি, ব্রিটিশ এবং ফরাসিদের গোপন ষড়যন্ত্র, যেটা 1916 সালে তারা সংগঠিত করেছিল। সেই চুক্তির মাধ্যমে যে ব্রিটিশ এবং ফরাসি তারা পরস্পরের প্রতি আনুষ্ঠানিক মাধ্যমে যে একটি গোপন পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের অবসান ঘটে। এবং ওসমানীয় সাম্রাজ্য অবসান ঘটার পরে এই মধ্যপ্রাচ্য অঞ্চল অনেকটা শূন্যতা তৈরি হয়। বিশেষ করে 60 থেকে 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, বিশাল সে অঞ্চল। সে অঞ্চলকে, এবং সেটা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে অঞ্চলকে করায়ত্ত করার জন্য ব্রিটিশ এবং ফরাসিরা উঠে পড়ে লাগে, এবং শেষ পর্যন্ত জর্দান, ফিলিস্তিন, ইরাক, এই রাষ্ট্রগুলো ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে সিরিয়া, লিবিয়া এবং এই সমস্ত রাষ্ট্রগুলো ফরাসিরা তাদের কলোনি হিসেবে তারা ব্যবহার করতে শুরু করে। এটা ছিল তেল আবিষ্কার তখন ওইভাবে বিশ্ববাজারে, বিশ্ব অর্থনীতিতে তেলের দাপট শুরু হয়নি, কারণ তেল আবিষ্কার হয়েছে 1908 সালে প্রথম ইরানে। যখন ইরানে তেল আবিষ্কার হলো তখনই কিন্তু ব্রিটিশদের নজর, পশ্চিমাদের নজর কিন্তু মধ্যপ্রাচ্যের উপর আরো ঘনীভূত হলো, এবং 1938 সালে যখন সৌদি আরবে তেল আবিষ্কার হলো, বিশাল তেলের খনি যখন আবিষ্কৃত হলো, তখন কিন্তু মধ্যপ্রাচ্যে সমস্ত বিশ্বব্যাপী, বিশ্ব বিবেক, বিশ্ব মোরল, যারা অর্থনীতি বুঝে, তারা সবাই কিন্তু এই মধ্যপ্রাচ্যের উপর তাদের ধ্যান জ্ঞান কেন্দ্রীভূত করতে শুরু করলো। এবং এই যে মধ্যপ্রাচ্য কে নিয়ন্ত্রণ করবে, এই তেলের বাজার কে দখল করবে, কিভাবে দখল করবে, কাদের মাধ্যমে দখল করবে, এই দখলত্ব, তাদের শক্তিমত্তা, তাদের কৌশল ধরে রাখার জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট যুগে যুগে তৈরি হয়ে আসছে এবং এখনো আছে। আজকে যে সংকটটি তৈরি হয়েছে সেটা কিন্তু সেই তেলকে কেন্দ্র করে। আমরা জানি, আমরা শুনেছি, পত্রিকায় এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি বলেছেন যে ইসরায়েল নামক রাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে না তৈরি করা হতো, যে রাষ্ট্রটি তৈরি করেছিল ব্রিটিশরা, এবং সেটা এখন লালন পালন পুষছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রকে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ইসরায়েলের মতো একটি রাষ্ট্র সেখানে তৈরি করতে হবে। এটি হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি, এটি হচ্ছে তাদের কৌশল। এভাবেই তারা বিভিন্ন ভাবে তারা পৃথিবীতে তাদের সাম্রাজ্যবাদ, তাদের আগ্রাসন তারা চালিয়ে যাচ্ছে। এবং পরিসংখ্যান বলছে যারা পৃথিবীর তারা 70টি দেশের বিরুদ্ধে তারা এই ধরনের আগ্রাসন চালিয়েছে, এবং ইরান হচ্ছে সর্বশেষ সেই আগ্রাসনের শিকার। এবং আমরা লক্ষ্য করেছি এই 2026 সালে 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য এই সংকট নতুনভাবে শুরু করেছে। এবং তাদের ধারণা ছিল যে মধ্যপ্রাচ্য হয়তো বা ইরান খুব দ্রুতই তারা নিঃশেষ করতে পারবে। ইরান শক্তিশালী, ওইভাবে শক্তিশালী না, এবং তাদের সেই ধারণা থেকেই কিন্তু তারা আক্রমণ করেছে। কিন্তু আমরা পরবর্তী আজকে 28 ফেব্রুয়ারি থেকে আজকে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, আমরা যে ঘটনার ধারাবাহিকতা যদি আমরা বিশ্লেষণ করি, পাল্টা আক্রমণ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু সেখানে ভিন্ন চিত্র আমাদের সামনে উঠে আসে। তো যাই হোক, যে কথা আমরা আসতেছিলাম সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য কেন এই সংকটগুলো কেন তৈরি হয়।
এই সংকটগুলো তৈরি হয় প্রথমত আমরা আলোচনা করেছি, সেই সংকটগুলো তৈরি হয় এই যে অঞ্চলটি আছে এবং সেখানে যে ৬০-৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, এর ভিতরে কিন্তু সুয়েজ খাল এটা মিশরে রয়েছে। এই সুয়েজ খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের ১২% হয়ে থাকে। সেখানে রয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালীকে ঘিরেই কিন্তু এই মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট। সেই হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের প্রায় ২০% বাণিজ্য সেখান দিয়ে এই রুট ব্যবহার করে করতে হয়। সেখানে রয়েছে বাব আল মানদেব প্রণালী, যেখান দিয়ে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ তারা বা সেটাকে ব্যবহার করে করতে হয়। এই যে রুটগুলো আছে, এই রুটগুলো যার নিয়ন্ত্রণে থাকে তারা সহজেই বিশ্ব অর্থনীতিকে কাবু করতে পারে, তারা সহজেই বিশ্ব অর্থনীতির উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এবং সেই লক্ষ্য থেকে, সেই উদ্দেশ্য থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের এই কুটচাল, এই পশ্চিমাদের সেই আক্রমণ, প্রতি আক্রমণ, তাদের সেই আগ্রাসন, সাম্রাজ্যবাদ যাই বলি না কেন, যেভাবে আমরা সংজ্ঞায়িত করি না কেন, যখনই তাদের বিরুদ্ধে কেউ চোখে চোখ রেখে কথা বলে, যখনই তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ আঙ্গুল উঁচু করা, তখনই তারা বেঁকে বসে, তখন তো তাদের বিরুদ্ধে আক্রমণ চালায়, তখন তারা একটি স্লোগানকে সামনে আনে, একটি স্লোগান দিয়ে তারা সেখানে ওই দেশ বা জাতিগোষ্ঠীকে তারা আক্রমণ করে। এক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্র যেটা দেখেছি যে যুক্তরাষ্ট্র নতুন একটা ঝুঁকি তৈরি করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, সেজন্য তাদের পারমাণবিক অস্ত্র তৈরি যাতে না করতে পারে সেজন্য তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। ঠিক একই অভিযোগ তোলে এক সময় আমরা লক্ষ্য করেছি সেই ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছিল এবং ইরাক সেই পাথর যুগে নিয়ে গিয়েছিল, এবং সেই পাথর যুগে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ইরানের উপর যুক্তরাষ্ট্রের আবার সে আক্রমণ। যে ইরাক এক সময় সমৃদ্ধ, উন্নত, ধনী রাষ্ট্র ছিল, সেই ইরাককে তারা পাথর যুগে নিয়ে গেছে, তাদের অর্থনীতি তারা ধ্বংস করেছে। ঠিক একই পথে হাঁটছে আবার সেই ইরানের বিরুদ্ধে, এবং সেখানে ব্যবহার করছে ইসরায়েলকে, যে ইসরায়েল কিনা এ পর্যন্ত প্রায় লক্ষ ফিলিস্তিনিকে এই কয়েকদিনে বা কয়েক বছরের মধ্যে তারা হত্যা করেছে। এই গাজা ইস্যুকে কেন্দ্র করে, এই হামাসকে কেন্দ্র করে, হামাসকে নিজস্ব করবে এই ইস্যুকে সামনে নিয়ে তারা গাজায় নারী, শিশু সবাইকে হত্যা করেছে, রক্তপাত করছে, এবং সেই রক্তপাতে সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র। একদিকে তাদেরকে সহায়তা করছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, অন্যদিকে ইরান যখন এই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, তাদের অধিকারের কথা বলছে, তখনই ইরানকে ধমক দিচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। এবং যখনই দেখছে যে ইরান এই ক্ষেত্রে খুব একটা সতর্ক হচ্ছে না, যুক্তরাষ্ট্র খুব একটা তোয়াক্কা করছে না, কারণ তাদের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে, ইয়েমেনে রয়েছে, তারা ইসরায়েল আক্রমণ করছে, তাদের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে ইরাকে, তারা ইসরায়েল আক্রমণ করছে, তাদের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে লেবাননে, হিজবুল্লাহ, তারাও ইসরায়েলের প্রতিপক্ষ হিসেবে তারা আক্রমণ করছে। যখন যুক্তরাষ্ট্র দেখছে যে এই প্রক্সি গ্রুপগুলো ইরানের পক্ষ হয়ে মার্কিন স্বার্থের বিরুদ্ধে লড়ছে, তখন যুক্তরাষ্ট্র মনে করলো যে এখন এদের বিরুদ্ধে না, বরং স্বয়ং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেটা কিভাবে করতে হবে? সেটা হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এটাকে সামনে নিয়ে ইরানে আঘাত করতে হবে। যে ইস্যুতে এক সময় ইরাককে আঘাত করে তারা ধ্বংস করেছে, এবং 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের মাধ্যমে বর্তমান উপসাগরীয় যুদ্ধের সংকট শুরু হয়। আমরা যুদ্ধের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে এখন এ পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি বা মিডিয়াতে যেটা এসেছে, সেখানে ধরা হচ্ছে যে এই যুদ্ধে এখন পর্যন্ত জয়ের দিক বিবেচনা করলে ইরানের পাল্লাই ভারী।
রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর স্বীকার করেছেন, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে। যে যুক্তরাষ্ট্র তাদেরকে একক পরাশক্তি, অন্যতম শক্তি, তারা যা চাবে তাই হবে, এই ভাবনা নিয়ে সারা পৃথিবীতে ধাম্বিকতা বেড়াতো, ধমক দিয়ে বেড়াতো, সেই যুক্তরাষ্ট্রের অহংকার F-35 এখন ইরানের হাতে বন্দী। তাদের কাছে পরাভূত F-16 তাদের অহংকার, সেখানে তারা ভূপাতিত করেছে, তাদের ড্রোনগুলোকে তারা ভূপাতিত করছে। পক্ষান্তরে ইরানের মিসাইলগুলো মুহুর্মুহু আঘাত হানছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। মধ্যপ্রাচ্যে যে 18টি যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে তার মধ্যে 9টি ইরান ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে। তারা F-16 ধ্বংস করেছে, তারা F-35 ধ্বংস করেছে, তাদের সৈন্যদেরকে তারা হতাহত করেছে। ইভেন যুক্তরাষ্ট্রে আজকের যে বিমানবাহী রণতরীগুলো মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, আমরা পত্রিকার মাধ্যমে যেটা জানতে পেরেছি, সেখানে তারা নিজেরা নিজেরা যুদ্ধ করছে এবং 7 জন সৈন্য হতাহত হচ্ছে। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র ভেতর থেকে যে দুর্বল হয়ে গেছে, ভেতর থেকে যে পরাভূত হয়েছে, ভেতর থেকে যে তারা ভেঙে পড়ছে, তারই একটি খণ্ডিত চিত্র মাত্র। যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিরোধী কথা আজ বিশ্বের প্রান্তে প্রান্তে উচ্চারিত হচ্ছে। পৃথিবীর সমস্ত বিবেকবান মানুষগুলো যুক্তরাষ্ট্রকে থামানোর চেষ্টা করছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। কেউ বা নীরবে, কেউ বা কলম লিখে, কেউ বা সোশ্যাল মিডিয়ায়, কেউ বা সরাসরি যুদ্ধ করে। এখন আমরা যে কথাটি শুরু করেছিলাম সেটা হচ্ছে যে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন সাম্রাজ্যের শেষ যুদ্ধ হচ্ছে সেই উপসাগরীয় সংকট। আজকে একজন সাংবাদিক যখন ইরানি জেনারেলকে প্রশ্ন করে, যদি যুক্তরাষ্ট্র আপনাদের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, তার উত্তরে তিনি অত্যন্ত শান্তভাবে বলেছেন, যেদিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে, তাদেরকে সর্বশেষ শক্তি হিসাবে তারা সেটা হয়তো যদি ব্যবহার করতে চায়, এর পরের দিনই সারা বিশ্বের মার্কিন যে ঘাঁটিগুলো আছে, ঘাঁটিগুলো দখল হয়ে যাবে। আইআরজিসি জেনারেলকে প্রশ্ন করা হলো যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক অস্ত্র আঘাত আসতে পারে, এই আশঙ্কার পরও কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না? ইরানি জেনারেলের প্রতি উত্তর যে না, আমরা সেটা প্রয়োজন অনুভব করছি না, কারণ সারা বিশ্বের বিবেকবান মানুষগুলো অন্তরের মধ্যে আমাদের যে ভালোবাসা রয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণাগুলো রয়েছে, এটি একটি পারমাণবিক বোমা, আমাদের পারমাণবিক বোমার প্রয়োজন হবে না। এই যে নৈতিকতা, এই যে আদর্শ, এই যে আত্মিক শক্তি, এই শক্তি কিন্তু ইরানকে অনেক উঁচুতে নিয়ে গেছে। পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকগুলো যখন নিজেরা সজ্ঞানে জেনে শুনে নির্মমভাবে নিরীহ মানুষগুলোর উপর বোমা হামলা চালায়, স্কুলে বোমা হামলা চালিয়ে শতাধিক শিশুকে তারা হত্যা করে, কিংবা কোনো হসপিটালে বোমা হামলা চালিয়ে সেখানে তাদেরকে অসুস্থ মানুষগুলোকে তারা হত্যা করে, তখন তাদের বিবেক তাদেরকে দংশন করে, তখন তার ভেতর থেকে মুষড়ে যায়, তখন তারা ভেতর থেকে ভেঙে পড়ে। হয়তোবা তারা যুদ্ধ করছে, হয়তোবা তারা বোমা মারছে তাদের সেন্টকমের অর্ডার পালন করার জন্য, কিন্তু মানুষ হিসেবে তারা কিন্তু ভেঙে পড়ছে, এবং সেই ভেঙে পড়া থেকে কিন্তু আজকে তারা নিজেরা সংঘাতে জড়িয়ে পড়ছে। এই সংঘাত শুধু যে মার্কিন রণতরীর ভিতরে থাকবে তা না, আগামীতে হয়তো এই সংঘাত পেন্টাগন পর্যন্ত পৌঁছাতে পারে। হয়তোবা সেই জন্য আমাদের সেদিন অপেক্ষা করতে হতে পারে, কিছু কাল, কিছু সময়, সেইটুকুই মাত্র। তবে
এই যে সংকট, এই সংকট শুরু হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের পর, ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের কে নিয়ে যুক্তরাজ্য এবং ফ্রান্স যে গোপন পরিকল্পনা করেছিল, তারা যে মধ্যপ্রাচ্যের মানচিত্রে তারা ছুরি মেরে তাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল, তখন থেকে কিন্তু এই মধ্যপ্রাচ্যের সংকট শুরু। তারপর সেখানে যখন তেল আবিষ্কার হলো, এই তেলকে নিয়ন্ত্রণ করার জন্য, তেলের বাজার দখল করার জন্য এই পরাশক্তিগুলো ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কিভাবে ব্যবহার করতে পারবে, কিভাবে তাদের উপর আধিপত্য বজায় রাখবে, সেই থেকে তারা কিন্তু সেখানে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই সংকট, এবং সংকট ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। আজকে আমরা লক্ষ্য করছি, ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিল, আজকে হরমুজ প্রণালীতে বলতে গেলে তেলবাহী জাহাজ যাচ্ছেই না। যে হরমুজ প্রণালী বিশ্বের 1/5 তেল বাণিজ্য নিয়ন্ত্রণ করে, বিশ্বের অর্থনীতি প্রায় 1/5 তাদের হাতে এখন বন্দী। সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে আজকে তেলের বাজারে হাহাকার তৈরি হচ্ছে। এতে করে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। পরিবহন খাত, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি খাতে এর প্রভাব পড়ছে। আমাদের এই বাংলাদেশে যেমন আমরা এর শিকার হচ্ছি, ইউরোপ কিন্তু এর বাইরে নয়। তারাও কিন্তু তাদের জীবনের উপর এর প্রভাব তারা লক্ষ্য করছে। কাজে যুদ্ধ, এ সংঘাত, এ সাম্রাজ্যবাদ, এ আগ্রাসন, এটা কারো জন্যই মঙ্গল না। এটা যেমন মঙ্গল না ইউরোপের জন্য, তেমন সেটা অমঙ্গল এশিয়ার জন্য, সেটা অমঙ্গল আফ্রিকার জন্য, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। ভৌগোলিক কারণে, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে, এবং তেলের কারণে, তেল বাজারকে দখল করার কারণে যে সাম্রাজ্যবাদ, যে আগ্রাসনবাদ নীতি, সেই নীতি থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র যদি সেই নীতি থেকে বেরিয়ে আসে, তাহলে তাদের হয়তো এক্সিটটা নিরাপদ হতে পারে। না হয়তো সামনে হয়তো বা এই বিশ্ব আরো ভয়ঙ্কর কিছু মুখোমুখি হতে পারে। আমরা দেখেছি এই যুদ্ধের পর এখন উপসাগরীয় দেশগুলো, যে উপসাগরীয় দেশগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিয়েছে তাদের নিরাপত্তার জন্য, আজকে তখন তারা লক্ষ্য করলো তাদের ঘাঁটিগুলো কেবলই কাগজে বাঘ। তারা না প্রতিহত করতে পারছে একটি মিসাইল, না প্রতিহত করতে পারছে তাদের নিরাপত্তা, রক্ষা করতে পারছে তাদের ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তাই ইরানের ড্রোনকে তারা প্রতিহত করতে পারছে, ইরানের মিসাইলকে তারা প্রতিহত করতে পারছে। কাজী মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই মার্কিন সৈনিকদেরকে পুষে তাদের কি লাভ? এই জন্য আমরা লক্ষ্য করছি আজকে মক্কা চুক্তি স্বাক্ষর হয়ে গেল। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, তিনটি ইসলামিক পরাশক্তি মক্কা চুক্তি সম্পন্ন করলো। মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে এখন তাদের নিরাপত্তার চিন্তা তাদেরই করতে হবে, পশ্চিমাদের দিয়ে তাদের নিরাপত্তা হবে না। এবং সেই লক্ষ্যে তারা ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করছে। সামনে হয়তোবা অন্যান্য রাষ্ট্রগুলো আরো স্পষ্ট করবে, তারা হয়তোবা এ ধরনের ছাতার নিচে আশ্রয় নেবে। এবং এভাবেই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হাত গুটিয়ে চলে যেতে হবে। আজকে হাঁটু গেড়ে বসেছে, কালই তাদের প্রস্থান শুরু হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হয়ে গেছে। এমনকি অন্যান্য ঘাঁটিগুলো থেকে, যে 9টি ঘাঁটিতে ইরান প্রায় ধ্বংস করে দিয়েছে, সেই ঘাঁটিগুলো থেকে তাদের অস্ত্রশস্ত্র সরঞ্জামগুলো ইসরায়েল তার পরবর্তী পর্যায়ে সাইপ্রাস তারা স্থানান্তর করেছে। এই যে তাদের প্রস্থান, এই প্রস্থানের মাধ্যমে সেই কথাই স্মরণ করে দেয়
যে সাম্রাজ্যের বিস্তার যখন আগ্রাসনে পরিণত হয় তখন সেটা বেশি দিন টিকে না। ইতিহাস থেকে আমরা সেই শিক্ষা নিয়ে বলতে পারি এটা হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সাম্রাজ্যের শেষ যুদ্ধ। বন্ধুরা, এ বিষয় নিয়ে আবারও কথা হবে। আমরা আলোচনা করব কিভাবে যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং কেনই বা তারা আজ লেজ গুটিয়ে তাদের সাম্রাজ্যকে মানুষের হাতে ছেড়ে দিয়ে তারা চলে যেতে হচ্ছে। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।